গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ রয়েছে এর 10ম পর্ব। চা পান শেষ করিতে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া আকাশে পাতলা জ্যোৎস্না ফুটিল। ষষ্ঠী কি সপ্তমী তিথি। আমি বন্দুক লইয়া বলিলাম, চলো রাজু, দেখি তোমার ক্ষেতে কোথায় শুকর। একটা বড় তুঁত গাছ ক্ষেতের এক পাশে। রাজু বলিল, এই গাছের উপর উঠতে হবে হুজুর, আজ সকালে একটা মাচা বেঁধেছি ওর একটা দোডালায়। আমি দেখিলাম বিষয় মুশকিল। গাছে ওঠা অনেকদিন অভ্যাস নাই, তার উপর এই রাত্রিকালে। কিন্তু রাজু উৎসাহ দিয়া বলিল, কোনো কষ্ট নেই হুজুর, বাঁশ দেওয়া আছে, নিচেই ডালপালা, খুব সহজ ওঠা। রাজুর হাতে বন্দুক দিয়া ডালে উঠিয়া মাচায় বসিলাম। রাজু অবলীলাক্রমে আমার পিছু পিছু উঠিল। দুজনে জমির দিকে দৃষ্টি রাখিয়া মাচার উপর বসিয়া রহিলাম পাশাপাশি। জ্যোৎস্না আরো ফুটিল। তুঁত গাছে দোডালা হইতে জ্যোৎস্নালোকে কিছু স্পষ্ট কিছু অস্পষ্ট জঙ্গলে সেই সুদেশ ভারী অদ্ভুত ভাব মনে আনিতেছিল। ইহাও জীবনের এক নতুন অভিজ্ঞতা বটে। একটু পরে চারিপাশের জঙ্গলে শিয়ালে পাল ডাকিয়া উঠিল। সঙ্গে সঙ্গে একটা কালো মতো কি জানোয়ার দক্ষিণ দিকের ঘন জঙ্গলের ভিতর হইতে বাহির হইয়া রাজুর ক্ষেতে ঢুকিল। রাজু বলিল, ওই দেখুন হুজুর। আমি বন্দুক বাগাইয়া ধরিলাম, কিন্তু আরো কাছে আসলে জ্যোৎস্নালোকে দেখা গেল সেটা শূকর নয়, একটা নীলগাই। নীলগাই মারিবার প্রবৃত্তি হইল না। রাজু মুখে দূর দূর বলিতে সেটা ক্ষিপ্রপদে জঙ্গলের দিকে চলিয়া গেল। আমি একটা ফাঁকা আওয়াজ করিলাম। ঘণ্টা 2 কাটিয়া গেল। দক্ষিণ দিকে সে জঙ্গলটার মধ্যে বনমোরগ ডাকিয়া উঠিল। ভাবিয়াছিলাম দাঁতওয়ালা ধারে শূকরটা মারিব, কিন্তু একটা ক্ষুদ্র শূকর শাবকেরও টিকি দেখা গেল না। নীলগাইয়ের পিছনে ফাঁকা আওয়াজ করা অত্যন্ত ভুল হইয়াছে। রাজু বলিল, নেমে চলুন হুজুর, আপনার আবার ভোজনের ব্যবস্থা করতে হবে। আমি বলিলাম, কিসের ভোজন? আমি কাছাইতে যাব, রাত এখনো 10টা বাজেনি, থাকবার জো নেই। সকালে কাল সার্ভে ক্যাম্পে কাজ দেখিতে বেরোতে হবে। খেয়ে যান হুজুর। এরপর আর নাড়া বৈহারের জঙ্গল দিয়ে একা যাওয়া ঠিক হবে না। এখন যাই, তুমি কিছু মনে করো না। ঘোড়ায় উঠিবার সময় বলিলাম, মাঝে মাঝে তোমার এখানে চা খেতে যদি আসি, বিরক্ত হবে না তো? রাজু বলিল, কি যে বলেন, এই জঙ্গলে একা থাকি, গরিব মানুষ, আমায় ভালোবাসেন তাই চা চিনি এনে তৈরি করে একসঙ্গে খান। ও কথা বলে আমার লজ্জা দেবেন না বাবুজি। সে সময় রাজুকে দেখিয়া মনে হইল রাজু এই বয়সে বেশ দেখিতে। যৌবনে যে সে খুবই সুপুরুষ ছিল। অধ্যাপক কন্যা সূর্য পিতার তরুণ সুন্দর ছাত্রটির প্রতি আকৃষ্ট হইয়া নিজের সুরুচি পরিচয় দিয়াছিল। রাত্রি গভীর, একা প্রান্তর বহিয়া আসিতেছি। জ্যোৎস্না অস্ত গিয়াছে, কোনো দিকে আলো দেখা যায় না। এক অদ্ভুত নিস্তব্ধতা। এই যেন পৃথিবী হইতে জনহীন কোনো অজানা গ্রহলোকে নির্বাসিত হইয়াছি। দিগন্ত রেখায় জল জলের বৃশ্চিক রাশি উদিত হইতেছে। মাথার উপরে অন্ধকার আকাশে অগণিত দুতিলোক। নিম্নে লবটুলিয়া বৈহারে নিস্তব্ধ অরণ্য। ক্ষীণ নক্ষত্রলোকে পাতলা অন্ধকারে বনঝাউয়ের শীর্ষ দেখা যাইতেছে। দূরে কোথাও শিয়ালের দলপ্রহর ঘোষণা করিল। আরো দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা অন্ধকারে দীর্ঘ কালো পাহাড়ের মতো দেখাইতেছে। অন্য কোনো শব্দ নাই, কেবল এক ধরনের পতঙ্গের একঘেয়ে একটানা ক্রিরির শব্দ। কান পাতিয়া ভালো করিয়া শুনিলে ওই শব্দের সঙ্গে মিশানো আরো 2-3টি পতঙ্গের আওয়াজ শোনা যাইবে। কি অদ্ভুত রোমান্স এই মুক্ত জীবনে! প্রকৃতির সহিত ঘনিষ্ঠ নিবিড় পরিচয়, সে কি আনন্দ! সকলের উপর কি একটা অনির্দেশ্য অব্যক্ত রহস্য মাখানো। কি সে রহস্য জানি না, কিন্তু বেশ জানি সেখান হইতে চলিয়া আসিবার পরে আর কখনো সেই রহস্যের ভাব মনে আসে নাই। যেন ওই নিস্তব্ধ নির্জন রাত্রে দেবতারা নক্ষত্ররাজির মধ্যে সৃষ্টির কল্পনায় বিভোর। যে কল্পনায় দূর ভবিষ্যতে নবনব বিশ্বের আবির্ভাব, নবনব সৌন্দর্যের জন্ম, নানা নবপ্রাণের বিকাশ বীজরূপে নিহিত। শুধু যে আত্মা নিরলস অবকাশ যাপন করে জ্ঞানের আকুল পিপাসায়, যার প্রাণ বিশ্বের বিরাটত্ব ও ক্ষুদ্রতার সম্বন্ধে সচেতন আনন্দে উল্লসিত, জন্ম জন্মান্তরে পথ বাহিয়া দূরযাত্রার আশায়, যার ক্ষুদ্র তুচ্ছ বর্তমানে দুঃখ শোক বিন্দুবৎ মিলাইয়া গিয়াছে, সেই তাদের সেই রহস্যরূপ দেখিতে পায়। নায়ামাত্মা বলহীনের লভ্য। এভারেস্ট শিখরে উঠিয়া যাহারা তুষার প্রবাহে ও ঝঞ্ঝায় প্রাণ দিয়াছিল, তাহারা বিশ্বদেবতার এই বিরাট রূপকে প্রত্যক্ষ করিয়াছে। কিংবা কলম্বাস যখন আজরেস দ্বীপের
উপকূলে দিনের পর দিন সমুদ্রবাহিত কাষ্ঠখণ্ডে মহাসমুদ্র পাড়ের অজানা মহাদেশের বার্তা জানিতে চাহিয়াছিলেন, তখন বিশ্বের লীলা শক্তি তার কাছে ধরা দিয়াছিল। ঘরে বসিয়া তামাক টানিয়া প্রতিবেশীর কন্যার বিবাহ ও ধোপা নাপিত করিয়া যাহারা আসিতেছে, তাহাদের কর্ম নয় ইহা স্বরূপ হৃদয়ঙ্গম করা। মিছি নদীর উত্তর পাড়ে জঙ্গলের ও পাহাড়ের মধ্যে সার্ভে হইতেছিল। এখানে আজ ৮-১০ দিন তাঁবু ফেলিয়া আছি, এখনো ১০-১২ দিন হয়তো থাকিতে হইবে। স্থানটা আমাদের মহল হইতে অনেক দূরে, রাজা দব্রুপান্নার রাজত্বের কাছাকাছি। রাজত্ব বলিলাম বটে, কিন্তু রাজা দব্রুজ রাজ্যহীন রাজা, তার আবাসস্থলে খানিকটা নিকটে পর্যন্ত বলা যায়। বড় চমৎকার জায়গা, একটা উপত্যকা, মুখের দিকটা বিস্তৃত, পিছনের দিক সংকীর্ণ, পূর্ব পশ্চিমে পাহাড় শ্রেণী, মধ্যে এই অশ্বক্ষুরাকৃতি উপত্যকা। বন্ধুর ও জঙ্গলাকীর্ণ, ছোট বড় পাথর ছড়ানো সর্বত্র, কাটাবাঁশের বন, আরও নানা গাছপালার জঙ্গল। অনেকগুলি পাহাড়ি ঝর্ণা উত্তর দিক হইতে নামিয়া উপত্যকার মুক্ত প্রান্তর দিয়া বাহিরের দিকে চলিয়াছে। এইসব ঝর্ণা দুধারে বন বড় বেশি ঘন, এবং এতদিনে বসবাসের অভিজ্ঞতা হইতে জানি এইসব জায়গাতে বাঘেরই ভয়। হরিণ আছে, বন্য মোরগ ডাকিতে শুনিয়াছি দ্বিতীয় প্রহর রাতে। ফেউরের ডাক শুনিয়াছি বটে, তবে বাঘ দেখি নাই বা আওয়াজ পাইনি। পূর্ব দিকে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড গুহা, গুহার মুখে প্রাচীন ঝাঁপালো বটগাছ দিন রাত সনসন করে। দুপুরোদি নীল আকাশের তলায় এই জনহীন বন্য উপত্যকা ও গুহা বহু প্রাচীন যুগের ছবি মনে আনে। যে যুগে আদিম জাতির রাজাদের হয়তো রাজপ্রাসাদ ছিল এই গুহাটা। যেমন রাজা দব্রুপান্না পূর্বপুরুষের আবাস গুহা, গুহার দেওয়ালে এক স্থান কতগুলো কি খোদাই করা ছিল, সম্ভবত কোনো ছবি এখন বড়ই স্পষ্ট, ভালো বোঝা যায় না। কত বন্য আদিম নরনারীর হাস্যকলধ্বনি, কত সুখ দুঃখ বর্বর সমাজের অত্যাচারে, কত নয়নজলে অলিখিত ইতিহাস এই গুহার মাটিতে, বাতাসে, প্রাসান প্রাচীরের মধ্যে লেখা আছে। ভাবিতে বেশ লাগে। গুহামুখ হইতে রাশি দুই দূরে ঝর্ণার ধারে বনের মধ্যে ফাঁকা জায়গায় একটি গরু পরিবারে বাস করে। দুখানা খুপড়ি, একখানা ছোট, একখানা একটু বড়, বনের ডালপালার বেড়া, পাতার ছাউনি। শিলাখণ্ড কুড়াইয়া তাহা দিয়া উনুন তৈয়ারি করিয়াছি আবরণহীন ফাঁকা জায়গা খুপড়ির সামনে। বড় একটা বুনো বাদাম গাছের ছায়ায় এদের কুটির। বাদামের পাকা পাতিয়া ঝরিয়া পড়িয়া উঠান প্রায় ছাইয়া রেখিয়াছে। গৌর পরিবারে দুটি মেয়ে আছে, তাদের একটি 16-17 বছর বয়স, অন্যটির বছর 14। রং কালো কুচকুচে বটে, কিন্তু মুখশ্রীতে বেশ একটা সরল সৌন্দর্য মাখানো নিটোল স্বাস্থ্য। মেয়ে দুটি রোজ সকালে দেখি 2-3টি মহিষ লইয়া পাহাড়ে চড়াইতে যায়, আবার সন্ধ্যার পূর্বে ফিরিয়া আসে। আমি তাঁবুতে ফিরিয়া যখন চা খাই, তখন দেখি মেয়ে দুটি আমার তাঁবুর সামনে দিয়া মহিষ লইয়া বাড়ি ফিরিতেছে। একদিন বড় মেয়েটি রাস্তার উপর দাঁড়াইয়া তার ছোট বোনকে আমার তাঁবুতে পাঠাইয়া দিল। সে আসিয়া বলিল, বাবুজি সেলাম, বিড়ি আছে? দিদি চাইছে। তোমরা বিড়ি খাও? আমি খাইনি, দিদি খায়। দাও না বাবুজি একটা। আছে? আমার কাছে বিড়ি নেই, চুরুট আছে, কিন্তু সে তোমাদের দেব না, বড় কড়া, খেতে পারবে না। মেয়েটি চলিয়া গেল। আমি একটু পরে ওদের বাড়ি গেলাম। আমাকে দেখিয়া গৃহকর্তা খুব বিস্মিত হইল, খাতির করিয়া বসাইল। মেয়ে দুটি শাল পাতায় ঘাটু অর্থাৎ মকাই সিদ্ধ ঢালিয়া নুন দিয়ে খাইতে বসিয়াছে। সম্পূর্ণরূপে নিরূপকরণ মকাই সিদ্ধ। তাদের মা কি একটা জাল দিতেছে উনুনে। দুটি ছোট ছোট বালক বালিকার খেলা করিতেছে। গৃহকর্তা বয়স 50-এর উপর, সুসৎ সবল চেহারা। আমার প্রশ্নের উত্তরে বলিল, তাদের বাড়ি সিউনি জেলাতে। এখানে এই পাহাড়ে মহিষ চড়াইবার ঘাস ও পানীয় জল প্রচুর আছে বলিয়া আজ বছরখানেক হইতে এখানে আছে। তাছাড়া এখানকার জঙ্গলে কাটা বাঁশে ধামা চুপড়িও মাথায় দিবার টোকা তৈরি করিবার খুব সুবিধা। শিবরাত্রির সময় অখিল কুচার মেলায় বিক্রি করিয়া দুপাশা হয়। জিজ্ঞাসা করিলাম, এখানে কতদিন থাকবে? যতদিন মন চায় বাবুজি, তবে এই জায়গাটা বড় ভালো লেগেছে, নইলে 1 বছর আমরা কোথাও একটানা থাকি না। এখানে একটা বড় সুবিধা আছে, পাহাড়ের উপর জঙ্গলে এত আতা ফলে 2 ঝুড়ি করে গাছ পাকা আতা আশ্বিন মাসে আমার মেয়েরা মহিষ চড়াতে গিয়ে পেরে আনতো। শুধু আতা খেয়ে আমরা মাস 2 কাটিয়েছি। আতার লোভে এখানে থাকা। জিজ্ঞেস করুন না ওদের। বড় মেয়েটি খাইতে খাইতে উজ্জ্বল মুখে বলিল, উহ, একটা জায়গা আছে ওই পূর্ব দিকে পাহাড়ের কোণের দিকে,
কত যে বুনো আতা গাছ, ফল পেকে ফেটে কত মাটিতে পড়ে থাকে, কেউ খায় না। আমরা ঝুড়ি ঝুড়ি তুলে আনতাম। এমন সময় কে একজন ঘন বনের দিকে হতে আসিয়া খুপড়ির সম্মুখে দাঁড়াইয়া বলিল, সীতারাম, সীতারাম, জয় সীতারাম, একটু আগুন দিতে পারো? গৃহকর্তা বলিল, আসুন বাবাজি, বসুন। দেখিলাম জটাজুটধারী একজন বৃদ্ধ সাধু। সাধু ইতিমধ্যে আমায় দেখিতে পাইয়া একটু বিস্ময়ের ও বোধহয় কঞ্চিত ভয়ের সঙ্গে সংকুচিত হয়ে একপাশে দাঁড়াইয়া ছিল। আমি বলিলাম, প্রণাম সাধু বাবাজি। সাধু আশীর্বাদ করিল বটে, কিন্তু তখন যেন তাহার ভয় যায় নাই। তাহাকে সাহস দিবার জন্য বলিলাম, কোথায় থাকা হয় বাবাজির? আমার কথা উত্তর দিল গৃহস্বামী। বলিল, বড্ডগাজার জঙ্গলের মধ্যে উনি থাকেন, ওই দুই পাহাড় যেখানে মিশেছে ওই কোণে। অনেকদিন আছেন এখানে। বৃদ্ধ সাধু ইতিমধ্যে বসিয়া পড়িয়াছে। আমি সাধুর দিকে চাহিয়া বলিলাম, কতদিন এখানে আছেন? এবার সাধুর ভয় ভাঙিয়াছে। বলিল, আজ 15-16 বছর বাবু সাহেব। একা থাকা হয়তো? বাঘ আছে শুনেছি এখানে, ভয় করে না? আর কে থাকবে বাবু সাহেব, পরমাত্মার নাম নেই, ভয় ডর করলে চলবে কেন? আমার বয়স কত বলো তো বাবু সাহেব? ভালো করিয়া লক্ষ্য করিয়া বলিলাম, 70 হবে। সাধু হাসিয়া বলিল, না বাবু সাহেব, 90-এর উপর হয়েছে। গয়ার কাছে এক জঙ্গলে ছিলাম 10 বছর। তারপর ইজারাদার জঙ্গলে কাজ কাটতে লাগলো। ক্রমে সেখানে লোকের বাস হয়ে পড়ল। সেখান থেকে পালিয়ে এলাম, লোকালয়ে থাকতে পারিনি। সাধু বাবাজি, এখানে একটা গুহা আছে, তুমি সেখানে থাকো না কেন? একটা কেন বাবু সাহেব, কত গুহা আছে এই পাহাড়ে। আমি ওদিকে যেখানে থাকি সেটাও ঠিক গুহা না হলেও গুহার মতো বটে। মানে তার মাথায় ছাদ ও দুদিকে দেয়াল আছে, সামনেটা কেবল খোলা। কি খাও, ভিক্ষা করো? কোথাও বেরোনে বাবু সাহেব, পরমাত্মা আহা জুটিয়ে দেন, বাঁশের কোর সেদ্ধ খাই। বনে একরকম কন্দ হয়, তা ভারী মিষ্টি, লাল আলুর মতো খেতে, তা খাই। পাকা আমলকি ও আতা এই জঙ্গলে খুব পাওয়া যায়। আমলকি খুব খাই। রোজ আমলকি খেলে মানুষ হঠাৎ বুড়ো হয় না, যৌবন ধরে রাখা যায় বহুদিন। গায়ের লোক মাঝে মাঝে দর্শন করতে এসে দুধ ছাতু ভুরা দিয়ে যায়। চলে যাচ্ছে এই সবে একরকম করে। বাঘ ভালুকের সামনে পড়েছ কখনো? কখনো না, তবে ভয়ানক এক জাতের অজগর সাপ দেখেছি। এক জায়গায় অসাড় হয়ে পড়েছিল, তাল গাছের মতো মোটা, মিশ কালো, সবুজ রাঙা আজি, কাটা গায়ে, চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। এখনো সেটা এই জঙ্গলেই আছে। তখন সেটা জলের ধারে পড়েছিল, বোধহয় হরিণ ধরবার লোভে। এখনো কোনো গুহা গহ্বরে লুকিয়ে আছে। আচ্ছা যাই বাবু সাহেব, রাত হয়ে গেল। সাধু আগুন লইয়া চলিয়া গেল। শুনিলাম মাঝে মাঝে সাধুটি এদের এখানে আগুন লইতে আসিয়া কিছুক্ষণ গল্প করিয়া যায়। অন্ধকার পূর্বেই হইয়াছিল, এখন একটু মেটে মেটে জ্যোৎস্না উঠিয়াছে। উপত্যকার বনানী অদ্ভুত নীরবতায় ভরিয়া গিয়াছে। কেবল পার্শ্বস্থ পাহাড়ি ঝর্ণা কুলুকুলু স্রোতের ধ্বনি ও কচিত দু একটা বন্য মোরগের ডাক ছাড়া কোনো শব্দ কানে আসে না। তাঁবুতে ফিরিলাম। পথে বড় একটা শিমুল গাছের ঝাঁক ঝাঁক জোনাকি জ্বলিতেছে। ঘুরিয়া ঘুরিয়া চক্রাকারে উপর হইতে নিচু দিকে, নিচু হইতে উপরের দিকে নানা রূপ জ্যামিতির ক্ষেত্র অঙ্কিত করিয়া আলো আধারে পটভূমিতে। এখানে একদিন আসিল কবি বেঙ্কটেশ্বরের প্রসাদ। লম্বা রোগা চেহারা, কালো সার্জের কোটকায়, আধময়লা ধুতি পরনে, মাথায় চুল রুক্ষ ও এলোমেলো। বয়স 40 ছাড়াই আছে। ভাবিলাম চাকুরির উমেদার। বলিলাম, কি চাই? সে বলিল, বাবুজির। হুজুর বলে সম্বোধন করিল না। দর্শন প্রার্থী হয়ে এসেছি। আমার নাম বেঙ্কটেশ্বর প্রসাদ, বাড়ি বিহার শরীফ, পাটনা জেলা। এখানে চকমকি টোলায় থাকি, 3 মাইল দূর এখান থেকে। ও, তা এখানে কি জন্যে? বাবুজি যদি দয়া করে অনুমতি করেন তবে বলি, আপনার সময় নষ্ট করছি নে। তখন আমি ভাবিতেছি লোকটা চাকরির জন্যই আসিয়াছে, কিন্তু হুজুর না বলাতে সে আমার শ্রদ্ধা আকর্ষণ করিয়াছিল। বলিলাম, বসুন, অনেক দূর থেকে হেঁটে এসেছেন এই গরমে। আরেকটি বিষয় লক্ষ্য করিলাম, লোকটির হিন্দি খুবই মার্জিত। সেরকম হিন্দিতে আমি কথা বলিতে পারি না। সিপাহী পিয়াদা ও গ্রাম্য প্রজা লইয়া আমার কারবার। আমার হিন্দি তাহাদের মুখে শেখা দেহাদি বুলির সহিত বাংলা ইডিয়ম মিশ্রিত একটা জগা খিচুড়ি ব্যাপার।
এই ধরনের ভদ্র পরিমার্জিত ভব্য হিন্দি কখনো শুনি নাই। তা বলিব কি রূপে? সুতরাং একটু সাবধানের সহিত বলিলাম, কি আপনার আসার উদ্দেশ্য বলুন। সে বলিল, আমি আপনাকে কয়েকটি কবিতা শোনাতে এসেছি। দস্তর মতো বিস্মিত হইলাম। এই জঙ্গলে আমাকে কবিতা শুনাইতে আসিবার এমন কি গরজ পড়িয়াছে লোকটির? হইলই বা কবি? বলিলাম, আপনি একজন কবি? খুব খুশি হলাম। আপনার কবিতা খুব আনন্দের সঙ্গে শুনব। কিন্তু আপনি কি করে আমার সন্ধান পেলেন? 1 মাইল 3 দূরে আমার বাড়ি, পাহাড়ের ঠিক ওপারেই। আমাদের গ্রামের সবাই বলছিল কলকাতা থেকে এক বাঙালি বাবু এসেছেন। আপনাদের কাছে বিদ্যার বড় আদর, কারণ আপনারা নিজে বিদ্যান। কবি বলেছেন, বিদৎসু শঙ্কবীরটা লোভতে প্রকাশং, ছাত্রেষু কুটমলসমং তৃণবজ্জরেষু। বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় কবিতা শোনাইল। কোনো একটা রেল লাইনের টিকিট চেকার, বুকিং ক্লার্ক, স্টেশন মাস্টার, গার্ড প্রভৃতির নামের সঙ্গে জড়াইয়া এক সুদীর্ঘ কবিতা। কবিতা খুব উঁচু দরে বলিয়া মনে হইল না। তবে আমি বেঙ্কটেশ্বর প্রসাদের প্রতি অবিচার করিতে চাই নাই। তাহার ভাষা আমি ভালো বুঝি নাই, সত্য কথা বলিতে গেলে বিশেষ কিছুই বুঝি নাই। তবে মাঝে মাঝে উৎসাহ সমর্থন সূচক শব্দ উচ্চারণ করিয়া গেলাম। বহুক্ষণ কাটিয়া গেল। বেঙ্কটেশ্বর প্রসাদ কবিতা পাঠ থামায় না, উঠিবার নাম করা তো দূরের কথা। ঘণ্টা 2 পরে সে একটু চুপ করিয়া হাসি হাসি মুখে বলিল, কিরকম লাগলো বাবুজির? বলিলাম, চমৎকার। এমন কবিতা খুব কমই শুনেছি। আপনি কোনো পত্রিকায় আপনার কবিতা পাঠান না কেন? বেঙ্কটেশ্বর দুঃখের সহিত বলিল, বাবুজি, এদেশে আমাকে সবাই পাগল বলে। কবিতা বুঝবার মানুষ এসব জায়গায় কি আছে ভেবেছেন? আপনাকে শুনিয়ে আমার তৃপ্তি হলো। সমস্ত আর কি এসব শোনাতে হয়? তাই আপনার কথা শুনেই আমি ভেবেছিলাম একদিন সময় মতো এসে আপনাকে ধরতে হবে। সেদিন সে বিদায় হলো, কিন্তু পরদিন বৈকালে আসিয়া আমায় পীড়াপিড়ি করিতে লাগিল তাহাদের গ্রামে, তাহাদের বাড়িতে আমায় একবার যাইতে। অনুরোধ এড়াইতে না পারিয়া তাহার সহিত পায়ে হাঁটিয়া চকমকি টোলা রওনা হলাম। বেলা পড়িয়াছে। সম্মুখে গম জবের খেতে বহুদূর জুড়িয়া উত্তর দিকে পাহাড়ের ছায়া পড়িয়াছে। কেমন একটা শান্তি চারিধাইয়া। শিল্লি পাখির ঝাঁক কাটা বাঁশঝাড়ের উপর উড়িয়া আসিয়া বসিতেছে। গ্রাম্য বালক বালিকারা এক জায়গায় ঝর্ণার জলে ছোট ছোট মাছ ধরিবার চেষ্টা করিতেছে। গ্রামের মধ্যে ঠাসাঠাসি বসতি, চালে চালে বাড়ি। অনেক বাড়িতেই উঠান বলিয়া জিনিস নাই। মাঝারি গোছের একখানা খোলা ছাওয়া বাড়িতে বেঙ্কটেশ্বর প্রসাদ আমায় লইয়া গিয়া তুলিল। রাস্তার ধারেই তার বাড়ির ধারে ঘর। সেখানে একখানা কাঠের চৌকিতে বসিলাম। একটু পরে কবি গৃহিণীকেও দেখিলাম। তিনি স্বহস্তে দই বড়া ও মকাই ভাজা আমার জন্য লইয়া যে চৌকিতে বসিয়াছিলাম তাহারই এক প্রান্তে স্থাপন করিলেন বটে, কিন্তু কথা কহিলেন না। যদিও তিনি অবকুণ্ঠনবতীও ছিলেন না। বয়স 24-25 হইবে। রং তো ফর্সা না হইলেও মন্দ নয়। মুখশ্রী বেশ শান্ত। সুন্দরী বলা না গেলেও কবিপত্নী কুরূপা নহেন। ধরন ধারণের মধ্যে একটি সরল অনায়াস শিষ্টতা ও শ্রী। আরেকটা জিনিস লক্ষ্য করিলাম, কবি গৃহিণীর স্বাস্থ্য। কি জানি না, এদেশে যেখানে গিয়াছি মেয়েদের স্বাস্থ্য সর্বোচ্চ বাংলাদেশের মেয়েদের চেয়ে বহুগুণে ভালো বলিয়া মনে হইয়াছে। মোটা নয়, অথচ বেশ লম্বা। নিটোল 8-7 গড়নের মেয়ে এদেশে যত বেশি, বাংলাদেশে তত দেখি নাই। কবি গৃহিণীও এই ধরনের মেয়েটি। একটু পরে তিনি এক বাটি মহিষের দুধের দই খাটিয়ার এক পাশে রাখিয়া সরিয়া দরজার কবাটের আড়ালে দাঁড়াইলেন। শিকড় নাড়ার শব্দ শুনিয়া বেঙ্কটেশ্বর প্রসাদ উঠিয়া স্ত্রীর নিকটে গেল এবং তখনই হাসি মুখে আসিয়া বলিল, আমার স্ত্রী বলছে আপনি আমাদের বন্ধু হয়েছেন। বন্ধুকে একটু ঠান্ডা করতে হয় কিনা, তাই দইয়ের সঙ্গে বেশি করে পিপুল শুট ও লঙ্কার গুঁড়ো মেশানো হয়েছে। আমি হাসিয়া বলিলাম, তা যদি হয় তবে আমার একা কেন সকলের চোখ দিয়ে যাতে জল বের হয়, তার জন্য আমি প্রস্তাব করছি এই দই 3 জনেই খাবো। আসুন। কবিপত্নী দরজার আড়াল হইতে হাসিলেন। আমি ছাড়িবার পাত্র নই। দই তাহাকেও খাওয়াইয়া ছাড়িলাম। একটু পরে কবিপত্নী বাড়ির মধ্যে চলিয়া গেলেন এবং একটা থালা হাতে আবার আসিয়া খাটিয়ার প্রান্তে থালাটি রাখিলেন। এবার আমার সামনেই চাপা কৌতুক মিশ্রিত সুরে আমাকে শুনিয়া বলিলেন, বাবুজিকে বলো এইবার ঘরের তৈরি প্যারা খেয়ে গালের জ্বলুনি থামান। কি সুন্দর মিষ্টি মেয়েলি ঠেট, হিন্দি বলি। বড় ভালো লাগে এই অঞ্চলের মেয়েদের মুখে হিন্দির টানটি। নিজে ভালো হিন্দি বলতে পারি না বলিয়া
আমার কথ্য হিন্দির প্রতি বেজায় আকর্ষণ। বইয়ের হিন্দি নয়, এইসব পল্লী প্রান্তে, পাহাড়তলিতে, বনদেশের মধ্যে, বিস্তীর্ণ শ্যামল জব গম ক্ষেতের পাশে, চলনশীল চামড়ার রহট, যেখানে মহিষের দ্বারা ঘূর্ণি হইয়া খেতে খেতে জল সেচন করিতেছে। অস্ত সূর্যের ছায়াভরা অপরাহ্নে দূরের নীলাভ শৈলশ্রেণীর দিকে উড়ন্ত বালিহাঁস বা সিল্লি বা বকের দল যেখানে একটা দুর্বিসর্পী ভূপৃষ্ঠের আবাস বহন করিয়া আনে, সেখানকার সে হঠাৎ শেষ হইয়া যাওয়া কেমন যেন আধ ভাঙা ভাঙা ক্রিয়াপদ যুক্ত এক ধরনের ভাষা, যাহা বিশেষ করিয়া মেয়েদের মুখে সাধারণত শোনা যায়, তাহার প্রতি আমার টান খুব বেশি। হঠাৎ আমি কবিকে বলিলাম, দয়া করে দু একটা কবিতা পড়ুন না আপনার। বেঙ্কটেশ্বর প্রসাদের মুখে উৎসাহ উজ্জ্বল দেখাইল। একটি গ্রাম্য প্রেম কাহিনী লইয়া কবিতা লিখিয়াছে, সেটি পড়িয়া শুনাইল। ছোট্ট একটি খালের এপারে মাঠে এক তরুণ যুবক বসিয়া ভুট্টার ক্ষেত পাহারা দিত। খালের ওপারে ঘাটে একটি মেয়ে আসিত নিত্য কলসি কাখে জল ভরিতে। ছেলেটি ভাবিত মেয়েটি বড় সুন্দর। অন্যদিকে মুখ ফিরাইয়া শীষ দিয়া গান করিত। ছাগলগুলো তাড়াইত, মাঝে মাঝে মেয়েটির দিকে চাহিয়া দেখিত। কত সময় দুজনের চোখাচোখি হইয়া গিয়াছে। অমনি লজ্জায় লাল হইয়া কিশোরীর চোখ নামায় লইত। ছেলেটি রোজ ভাবিত কাল সে মেয়েটিকে ডাকিয়া কথা কহিবে। বাড়ি ফিরিয়া সেই মেয়েটির কথা ভাবিত। কত কাল কাটিয়া গেল, কত কাল আসিল, কত চলিয়া গেল, মনের কথা আর বলা হইল না। তারপর একদিন মেয়েটি আসিল না, পরদিনও আসিল না। দিন, সপ্তাহ, মাস কাটিয়া গেল। কোথায় সে প্রতিদিনের সুপরিচিতা কিশোরী? ছেলেটি হতাশ হইয়া রোজ রোজ ফিরিয়া আসে মাঠ হইতে। ভীরু প্রেমিক সাহস করিয়া কাহাকেও কিছু জিজ্ঞাসা করিতে পারে না। ক্রমে ছেলেটিকে দেশ ছাড়িয়া অন্যত চাকরি লইতে হইল। বহুকাল কাটিয়া গিয়াছে, কিন্তু ছেলেটি সেই নদীর ঘাটের রূপসী বালিকাকে আজও ভুলিতে পারি নাই। দূরের নীল শৈলমালা ও দিগন্ত বিস্তারী শস্যক্ষেত্রের দিকে চোখ রাখিয়া প্রায়ন্ধকার সন্ধ্যায় কবিতাটি শুনিতে শুনিতে কতবার মনে হইল, এ কি বেঙ্কটেশ্বর প্রসাদেরই নিজের জীবনের অভিজ্ঞতা। কবি প্রিয়ার নাম রুক্সনা, কারণ ওই নামে কবি একটি কবিতা লিখিয়াছেন। পূর্বে আমাকে তাহা শুনাইয়াছিল। ভাবিলাম, এমন গুণবতী সুরূপা রুক্নাকে পাইয়াও কি কবির বাল্যের সেই দুঃখ আজও দূর হয় নাই। আমাকে তাঁবুতে পৌঁছিয়া দিবার সময় বেঙ্কটেশ্বর প্রসাদ একটি বড় বটগাছ দেখাইয়া বলিল, ওই যে দেখছেন বাবুজি, ওর তলায় সেবার সভা হইয়াছিল। অনেক কবি মিলে কবিতা পড়েছিল। এদেশের বলে মুসায়েরা। আমারও নিমন্ত্রণ ছিল। আমার কবিতা শুনে পাটনার ঈশ্বর প্রসাদ দূরে, চেনেন ঈশ্বর প্রসাদকে? ভারী এলেমদার লোক, দুধ পত্রিকার সম্পাদক, নিজেও একজন ভালো কবি, আমায় খুব খাতির করেছিলেন। কথা শুনিয়া মনে হইল বেঙ্কটেশ্বরের জীবনে এই একবারই সভা সমিতিতে দাঁড়াইয়া নিজের কবিতা আবৃত্তি করিবার নিমন্ত্রণ পাইয়াছিল, এবং সেই দিনটি তাহার জীবনে একটা খুব বড় ও স্মরণীয় দিন গিয়াছে। এত বড় সম্মান আর কখনো সে পায় নাই। প্রায় 3 মাস পরে নিজের মহালে ফিরিব। সার্ভের কাজ এতদিনে শেষ হইল। 11 ক্রোশ রাস্তা। এই পথে সে বার্ষেই পৌষ সংক্রান্তি মেলায় আসিয়াছিলাম। সেই শালপলাশের বন, শিলাখণ্ড ছড়ানো মুক্ত প্রান্তর, উঁচু নিচু শৈলমালা। ঘণ্টা 2 চলিয়া আসিবার পরে দিগবলয় কোলে একটি ধূসর রেখা দেখা গেল, মোহনপুরা রিজার্ভ ফরেস্ট। এই পরিচিত দিয়ে জ্ঞাপক দৃশ্যটি আজ 3 মাস দেখি নাই। এতদিন আসিয়া আমাদের লবটুলিয়া ও নাড়া বৈহারের উপর এমন একটা টান জন্মিয়া গিয়াছে, যেন ইহাদের ছাড়িয়া বেশি দিন কোথাও থাকিলে কষ্ট হয়। মনে হয় দেশ ছাড়িয়া বিদেশে আছি। আজ 3 মাস পরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা দেখিয়া প্রবাসের স্বদেশে প্রত্যাবর্তনে আনন্দ অনুভব করিলাম। যদিও এখনো লবটুলিয়ার সীমানা এখান হইতে 7-8 মাইল দূরে হইবে। ছোট একটা পাহাড়ের নিচে এক জায়গায় অনেকখানি জুড়িয়া জঙ্গল কাটিয়া কুসুম ফুলে আবাদ করিয়াছিল। এখন পাকিবার সময়। কাঠুনি জনেরা খেতে কাজ করিতেছে। আমি ক্ষেতের পাশে রাস্তা দিয়ে যাইতেছি। হঠাৎ ক্ষেতের দিক হইতে কে আমার ডাকিল, বাবুজি, ও বাবুজি। চাহিয়া দেখি 8 বছরের সেই মঞ্চি। বিস্মিত হইলাম, আনন্দিতও হইলাম। ঘোড়া থামাইতেই মঞ্চি হাসি মুখে কাস্তে হাতে ছুটিয়া ঘোড়ার পাশে দাঁড়াইল। বলিল, আমি দূর থেকে ঘোড়া দেখে মালুম করেছি। কোথায় গিয়েছিলেন বাবুজি? মঞ্চি ঠিক তেমনই আছে দেখিতে, বরং আরো একটু স্বাস্থ্যবতী হইয়াছে। কুসুম ফুলে পাপড়ির গুড়া লাগিয়া
তাহার হাতখানাও পরনের শাড়ির সামনের দিকটাও রাঙা। বলিলাম, বহরা বুড়ো পাহাড়ের নিচে কাজ পড়েছিল, সেখানে 3 মাস ছিলাম, সেখান থেকে ফিরছি। তোমরা এখানে কি করছো? কুসুম ফুল কাটছি বাবুজি, বেলা হয়ে গিয়েছে, এবেলা নামুন এখানে, ওই তো কাছে খুপড়ি। আমার কোনো আপত্তি টিকিল না। মঞ্চি কাজ ফেলিয়া আমাকে তাহাদের খুপড়িতে লইয়া চলিল। মঞ্চির স্বামী নকছিদি ভকত আমার আশার সংবাদ শুনিয়া ক্ষেত হতে আসিল। নকছিদি ভকতের প্রথম পক্ষের স্ত্রী খুপড়ির মধ্যে রান্না করিতেছিল। সেও আমাকে দেখিয়া খুশি হইল। তবে মঞ্চি সকল কাজে অগ্রণী। সে আমার জন্য গমের খড় পাতিয়া পুরো করিয়া বসিবার আসন করিল। একটি ছোট বাটিতে মহুয়ার তৈল আনিয়া আমাকে স্নান করিতে বসিতে বলিল, চলুন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওই টোলার দক্ষিণে একটা ছোট্ট কুণ্ডি আছে, বেশ জল। বলিলাম, সে জলে আমি নাইব না মঞ্চি। টোল শুদ্ধ লোক সেই জলে কাপড় কাচে, মুখ ধুয়ে স্নান করে, বাসনও মাজে। সেই জল বড় খারাপ হবে। তোমরা কি এখানে সেই জলই খাচ্ছ? তাহলে আমি উঠি, ও জল আমি খাবো না। মঞ্চি ভাবনায় পড়িয়া গেল। বোঝা গেল ইহারাও সেই জল ছাড়া অন্য জল পাইবে কোথায় যে খাইবে না? না খাইয়া উপায় কি? মঞ্চির বিষণ্ণ মুখ দেখিয়া আমার কষ্ট হইল। এই দূষিত জল ইহারা মনের আনন্দে পান করিয়া আসিতেছে, কখনো ভাবে নাই এই জলে আবার কি থাকিতে পারে। আজ আমি যদি জলের অজুহাতে ইহাদের আতিথ্য গ্রহণ না করিয়া চলিয়া যাই, সরলপ্রাণ মেয়েটি মনে বড় আঘাত পাইবে। মঞ্চিকে বলিলাম, বেশ, ওই জল খুব করে ফুটিয়ে নাও, তবে খাবো, স্নান করা থাকবে। মঞ্চি বলিল, কেন বাবুজি, আমি আপনাকে 1 টিন জল ফুটিয়ে দিচ্ছি, তাতেই আপনি স্নান করুন। এখনো তেমন বেলা হয়নি, আমি জল নিয়ে আসছি, বসুন। মঞ্চি জল আনিয়া রান্নার জোগাড় করিয়া দিল। বলিল, আমার হাতে তো খাবেন না বাবুজি, আপনি নিজেই রাঁধুন তবে। কেন খাবো না? তুমি যা পারো তাই রাঁধুন। তা হবে না বাবুজি, আপনিই রাঁধুন। একদিনের জন্য আপনার জাত কেন মারব? আমার পাপ হবে। কিছু হবে না, আমি তোমাকে বলছি, এতে কোনো দোষ হবে না। অজ্ঞতা মঞ্চি রাঁধিতে বসিল। রাঁধিবার আয়োজন বিশেষ কিছু নয়, খান কতক মোটা মোটা হাতে গড়া রুটি ও বুনো ধুধুলের তরকারি। নকছিদি কোথা হইতে 1 ভার মহিষের দুধ জোগাড় করিয়া আনিল। রাঁধিতে বসিয়া মঞ্চি এতদিন কোথায় কোথায় ঘুরিয়াছে সে গল্প করিতে লাগিল। পাহাড়ের অঞ্চলে কলাই কাটিতে গিয়ে একটা রাম ছাগলের বাচ্চা বসিয়াছিল, সেটা কি করিয়া হারাইয়া গেল সে গল্প আমাকে ঠাস বসিয়া শুনিতে হইল। আমায় বলিল, বাবুজি, কাকুয়ারা রাজের জমিদারিতে যে গরম জলে কুণ্ড আছে জানেন? আপনি তো কাছাকাছি গিয়েছিলেন, সেখানে যাননি? আমি বলিলাম, কুণ্ডের কথা শুনিয়াছি, কিন্তু সেখানে যাওয়া আমার ঘটে নাই। মঞ্চি বলিল, জানেন বাবুজি, আমি সেখানে নাইতে গিয়ে মার খেয়েছিলাম, আমাকে নাইতে দেয় নাই। মঞ্চির স্বামী বলিল, হ্যাঁ, সে এক কাণ্ড বাবুজি, ভারী বদমাশ সেখানকার পাণ্ডার দল। বলিলাম, ব্যাপারখানা কি? মঞ্চির স্বামীকে বলিল, তুমি বলো না বাবুজিকে, বাবুজি কলকাতায় থাকেন, উনি লিখে দিবেন, তখন বদমাইশ গুন্ডারা মজা টের পাবে। নকছিদি বলিল, বাবুজি, ওর মধ্যে সূর্যকুণ্ড খুব ভালো দেখা যায়। যাত্রীরা যেখানে স্নান করে। আমরা আমতলি পাহাড়ের নিচে কলাই কাটছিলাম, পূর্ণিমার যোগ পড়ল কিনা, মঞ্চি নাইতে গেল ক্ষেতের কাজ বন্ধ রেখে। আমার সেদিন জ্বর, আমি নাইব না। বড় বউ তুলসীও গেল না, ওর তত ধর্মে বাতিক নেই। মঞ্চি সুরজকুণ্ডে নামতে যাচ্ছে, পান্ডারা বলেছে, এই ওখানে কেন নামছিস? ও বলেছে, জলে নাইব। তারা বলেছে, তুই কি জাত? ও বলেছে, গাঙ্গোতা। তখন তারা বলেছে, গাঙ্গোতিনকে আমরা নাইতে দিইনি কুণ্ডের জলে, চলে যা। ও তো জানেন তেজি মেয়ে, ও বলেছে, এ তো পাহাড়ি ঝর্ণা, যে সে নাইতে পারে। ওই তো কত লোক নাইছে, ওরা কি সকলে ব্রাহ্মণ আর ছত্রী? বলে যেমন নাইতে গিয়েছে। 2 জন ছুটে এসে ওকে টেনে হিঁচড়ে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিল। ও কাঁদতে কাঁদতে ফিরে এলো। তারপর কি হলো? কি হবে বাবুজি, আমরা গরিব গাঙ্গোতা কাটনি মজুর, আমাদের ফরিয়াদ কে শুনবে? আমি বলি, কাঁদিস নে, তোকে আমি মুঙ্গেরের সীতাকুণ্ডে নাইয়ে আনবো। মঞ্চি বলল, বাবুজি, আপনি একটু লিখে দিবেন তো কথাটা? আপনাদের বাঙালি বাবুদের কলমের খুব জোর, পাজেগুলো জব্দ হয়ে যাবে। উৎসাহের সহিত বলিলাম, নিশ্চয়ই লিখব। তাহার পর মঞ্চি পরম যত্নে আমার খাওয়াইল। বড় ভালো লাগিল তাহার আগ্রহ ও সেবা যত্ন।
বিদায় লইবার সময় তাহাকে বারবার বলিলাম, সামনে বৈশাখ মাসে জব গম কাটুনির সময় তারা যেন নিশ্চয়ই আমাদের লব তুলিয়া বইহারে যায়। মন্ত্রী বলিল, ঠিক যাব বাবুজি, সে কি আপনাকে বলতে হবে? মন্ত্রীর আতিথ্য গ্রহণ করিয়া চলিয়া আসিবার সময় মনে হইল আনন্দ স্বাস্থ্য সারল্যের প্রতিমূর্তি যেন সে। এই বনভূমি সে যেন বনলক্ষ্মী, পরিপূর্ণ যৌবনা, প্রাণপয়ী তেজস্বিনী, অথচ মুগ্ধা, অনভিজ্ঞা বালিকা স্বভাবা। বাঙালির কলমের ওপর অসীম নির্ভরশীল এই বন্য মেয়েটির নিকট সেদিন যে অঙ্গীকার করিয়া আসিয়াছিলাম, আজ তাহা পালন করিলাম। জানি না ইহাতে এতকাল পরে তাহার কি উপকার হইবে। এতদিন সে কোথায় কিভাবে আছে, বাঁচিয়া আছে কিনা, তাহাই বা কে জানে। শ্রাবণ মাস, নবীন মেঘে ঢল নামিয়াছে অনেকদিন। নাড়াও লব ঠুলিয়া বৈহারে কিংবা গ্র্যান্ড সাহেবের বটতলা দাঁড়াইয়া চারিদিকে যাও, শুধুই দেখো সবুজের সমুদ্রের মতো নবীন কচি কাশবন। একদিন রাজা দ্রব্যপান্না চিঠি পাইয়া শ্রাবণ পূর্ণিমায় তার ওখানে ঝুলানো সবরের নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলাম। রাজু মুডুকনাথ ছাইল না, আমার সঙ্গে তাহারাও চলিল। হাঁটিয়া যাইবে বলিয়া উহারা রওনা হইল আমার আগে। বেলা 1:30টার সময় ডোঙায় মিছি নদী পার হইলাম। দলের সকলে পার হইতে 2:30 বাজিয়া গেল। দলটিকে পিছনে ফেলিয়া তখন ঘোড়া ছুটাইয়া দিলাম। ঘন মেঘ করিয়া আসিল পশ্চিমে, তারপরে নামিল ঝমঝম বর্ষা। কি অপূর্ব বর্ষা দৃশ্য দেখিলাম সে অরণ্য প্রান্তরে। মেঘে মেঘে দিগন্তের শৈলমালা নীল, থমকানো কালো বিদ্যুৎ গর্ভ মেঘে আকাশ ছাইয়া আছে। কচিত পথের পাশের শাল কি শ্বেত মাখায় ময়ের পেখম মেলিয়া নিত্যপরায়ণ। পাহাড়ি ঝর্ণার জলে গ্রাম্য বালিক বালিকা মহা উৎসাহী শাল কাঠির ও বন্যবাসীর ঘুড়ি পাতিয়া কুচো মাছ ধরিতেছে। ধূসর শিলাখণ্ড ভিজিয়া কালো দেখাইতেছে, তাহার উপর মহিষের রাখাল কাঁচা শালপাতার লম্বা বেড়ি টানিতেছে। শান্ত স্তব্ধ দেশ, অরণ্যের পর অরণ্য, প্রান্তরের পর প্রান্তর, শুধুই ঝর্ণা, পাহাড়ি গ্রাম, মরুম ছড়ানো রাঙামাটির জমি, কচিত কোথাও পুষ্পিত কদম্ব বা পিয়াল বৃক্ষ। সন্ধ্যার পূর্বে আমি রাজা দ্রব্যপান্নার রাজধানীতে পৌঁছিয়া গেলাম। সেবারকার সেই ঘরখানা অতিথিদের অভ্যর্থনার জন্য চমৎকার করিয়া লেপিয়া পুছিয়া রাখা হইয়াছে। দেওয়ালে গিরিমাটির রং, পদ্মগাছ ও ময়ূর আঁকা, শালকাঠের খুঁটির গায়ে লতা ও ফুল ছড়ানো। আমার বিছানা এখনো আসিয়া পৌঁছায় নাই। আমি ঘোড়ার আগে পৌঁছিয়াছিলাম, কিন্তু তাহাতে কোনো অসুবিধা হইল না। ঘরে নতুন মাদুর পাতাই ছিল। গটা 2 ফর্সা তাকিয়াও দেখিয়া গেল। একটু পরে ভানুমতি একখানা বড় পিতলের সরাতে ফলমূল কাটা ও 1 বাটি জাল দেওয়া দুধ লইয়া ঘরে ঢুকিল। তাহার পিছু পিছু আসিল একখানা কাঁচা শাল পাতায় গোটা পান, গোটা সুপারি ও অন্যান্য পানের মশলা সাজাইয়া লইয়া আরেকটি তাহার বয়সী মেয়ে। ভানুমতি পরনে একখানা জাম রঙের খাটো শাড়ির হাঁটুর উপর উঠিয়াছে। গলায় সবুজ ও লাল হিংলাজের মালা, খোপায় জলজ স্পাইডার লিলিগোজা। আরও স্বাস্থ্যবতী ও লাবণ্যময়ী হইয়া উঠিয়াছে ভানুমতি। তাহার নিটোল দেহে যৌবনের উচ্ছ্বলিত লাবণ্যের বান ডাকিয়াছে। চোখের ভাবে কিন্তু যে সরল বালিকা দেখিয়াছিলাম, সেই সরলা বালিকাই আছে। বলিলাম, কি ভানুমতি, ভালো আছো? ভানুমতি নমস্কার কইতে জানে না। আমার কথার উত্তরে সরল হাসিয়া বলিল, আপনি বাবুজি? আমি ভালো আছি, কিছু খান, সারাদিন ঘোরা এসে খিদে পেয়েছে খুব। আমার উত্তরে অপেক্ষা না করিয়া সে আমার সামনে মাটির মেঝেতে হাঁটু গাড়িয়া বসিয়া পড়িল ও পিতলের থালাখানা হইতে 2খানা পেঁপের টুকরা আমার হাতে তুলিয়া দিল। আমার ভালো লাগিল ইহার নিঃসংকোচ বন্ধুত্ব। বাংলাদেশের মানুষের কাছে ইহা কি অদ্ভুত ধরনের, অপ্রত্যাশিত ধরনের নতুন সুন্দর মধুর। কোনো বাঙালি কুমারী অনাত্মীয়া ষোড়শী এমন ব্যবহার করিত? মেয়েদের সম্পর্কে আমাদের মন কোথায় যেন গুটাইয়া পাকাইয়া জড়সড় হইয়া আছে সর্বদা। তাহাদের সম্বন্ধে না পারি প্রাণ খুলিয়া ভাবিতে, না পারি তাহাদের সঙ্গে মন খুলিয়া মিশিতে। আরও দেখিয়াছি এদেশে প্রান্তর যেমন উদার, অরণ্যানী মুখমালা, শৈলশ্রেণী যেমন মুক্ত দূরচ্ছন্তা ভানুমতির ব্যবহার তেমনি সংকোচহীন, সরল, বাধাহীন। মানুষের সঙ্গে মানুষের ব্যবহার তো স্বাভাবিক, এমন পাইয়াছি মঞ্চের কাছেও, বেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রীর কাছে। অরণ্য পাহাড় এদের মনকে মুক্তি দিয়াছে, দৃষ্টিকে উদার করিয়াছে। এদের ভালোবাসাও সে অনুপাতে মুক্ত, দৃঢ়, উদার। মন বড় বলিয়া এদের ভালোবাসা বড়। কিন্তু ভানুমতির কাছে বসিয়া হাতে তুলিয়া দিয়া খাওয়ানোর তুলনা হয় না। জীবনে সেদিন সর্বপ্রথম আমি অনুভব করিলাম নারীর নিঃসংকোচ ব্যবহারের মাধুর্য। সে যখন স্নেহ করে তখন সে কি স্বর্গের দ্বার খুলিয়া দেয় পৃথিবীতে?
ভানুমতির মধ্যে যে আদিম নারী আছে, সভ্য সমাজে সে নারীর আত্মার সংস্কারে ও বন্ধনের চাপে মূর্ছিত। সেবার যেরকম ব্যবহার পাইয়াছিলাম, এবারকার ব্যবহার তার চেয়েও আপন। ভানুমতি বুঝিতে পারিয়াছে এ বাঙালি বাবু তাদের পরিবারের বন্ধু, তাদেরই শুভাকাঙ্ক্ষী, আপনার লোকদের মধ্যে গণ্য। সুতরাং যে ব্যবহার তাহার নিকট পাইলাম, তাহা নিজের স্নেহময়ী ভগ্নীর মতোই। অনেককাল হইয়া গিয়াছে, কিন্তু ভানুমতির সুন্দর প্রীতি ও বন্ধুত্বের কথা আমার স্মৃতিপটে তেমনি সমুজ্জ্বল। বন্য অসভ্যতার এই দানের নিকট সভ্য সমাজের বহু সম্পদ আমার মনে নিষ্প্রভ হইয়া আছে। রাজা দ্রব্য উৎসবের অন্য আয়োজনে ব্যস্ত ছিলেন। এবার আসিয়া আমার ঘরে বসিলেন। আমি বলিলাম, ঝুলন কি আপনাদের এখানে বরাবর হয়? রাজা দ্রব্য বলিলেন, আমাদের বংশে বহুদিনের উৎসব এটি। এই সময় অনেক দূর হতে আত্মীয় স্বজন আসে ঝুলনে নাচতে। 2.5 মণ চাল রান্না হবে কাল। মোটুকনাথ আসিয়াছে পণ্ডিত বিদায়ের লোভে, ভাবিয়াছিল কত বড় রাজবাড়ি, কি কাণ্ডই আসিয়া দেখিবে। তাহার মুখে ভাবে মনে হইল সে বেশ একটু নিরাশ হইয়াছে। এই রাজবাড়ি অপেক্ষা টোল গৃহ যে অনেক ভালো। রাজু তো মনের কথা চাপিতে না পারিয়া স্পষ্টই বলিল, রাজা কোথায় হুজুর? এ তো এক সাঁওতাল সর্দার। আমার যে কটা মহিষ আছে, রাজা শুনলাম তাও নেই হুজুর। সে ইহারির মধ্যে রাজার পার্থিব সম্পদের বিষয় অনুসন্ধান করিয়াছে। গরু মহিষ এদেশের সম্পদে বড় মাপকাঠি। যার যত মহিষ সে তত বড় লোক। গভীর রাত্রে চতুর্দশী জ্যোৎস্না বনের বড় বড় গাছপালার আড়ালে উঠিয়া যখন সে বন্যগ্রামে গৃহস্থ বাড়ির প্রাঙ্গণে আলো আধারে জাল বুনিয়াছে, তখন শুনিলাম রাজবাড়িতে বহু নারী কণ্ঠে সম্মিলিত এক অদ্ভুত ধরনের গান। কাল ঝুলন পূর্ণিমা। রাজবাড়িতে নবাগত কুটুম্বিনী ও রাজকন্যার সহচারীগণ কল্যাকর নাচ গানের মহলা দিতেছে। সারা রাত ধরিয়া তাহাদের গান ও মাদল বাজনা থামিল না। শুনিতে শুনিতে কখন ঘুমাইয়া পড়িয়াছি, ঘুমের মধ্যে ওদের গান কতবার যেন শুনিতে পাইতেছিলাম। কিন্তু পরদিন ঝুলনোৎসব দেখিয়া মোটকনাথ, রাজু, এমনকি মুনেশ্বর সিং পর্যন্ত মুগ্ধ হইয়া গেল। পরদিন সকালে উঠিয়া দেখি ভানুমতি বয়সী কুমারী মেয়ে অত্যন্ত নিষ্ঠৃষণ চারিপাশে বহু টোলা ও পাহাড়ি বস্তি হইতে উৎসব উপলক্ষে আসিয়া জুটিয়াছে। একটি ভালো প্রথা দেখিলাম। এত নাচ গানের মধ্যে ইহাদের কেহই মহুয়ার মদ খায় নাই। রাজা দ্রব্যকে জিজ্ঞাসা করাতে তিনি হাসিয়া গর্বের সুরে বলিলেন, আমাদের বংশে মেয়েদের মধ্যেও নিয়ম নেই। তাছাড়া আমি হুকুম না দিলে কারো সাধ্যিনী আমার ছেলে মেয়েদের সামনে মদ খায়। মোটকনাথ দুপুরবেলা আমায় চুপি চুপি বলিল, রাজা দেখছি আমার চেয়ে গরিব। রাতবার জন্য দিয়েছে মোটা রাঙা চাল আর পাকা চাল কুমড়ো আর বুনো ধুধুল। এতগুলো লোকের জন্য কে রাধে বলুন তো? সারা সকাল ভানুমতি দেখা পাই নাই, খাতে বসিয়াছি। সে একবারই দুধ আনিয়া আমার সামনে বসিল। বলিলাম, তোমাদের গান কাল রাতে বেশ লেগেছিল। ভানুমতি হাসি মুখে বলিল, আমাদের গান বুঝতে পারেন? বলিলাম, কেন পারবো না? এতদিন তোমাদের সঙ্গে আছি, তোমাদের গান বুঝবো না কেন? আজ ওবেলা আপনি ঝুলন দেখতে যাবেন তো? সেজন্যই তো এসেছি। কত দূর যেতে হবে? ভানুমতির ঝঞ্ঝরি পাহাড় শ্রেণীর দিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলিল, আপনি তো গিয়েছেন ও পাহাড়ে, আমাদের সে মন্দির দেখেননি? এই সময় ভানুমতি বয়সী একদল কিশোরী মেয়ে আমার খাবার ঘরে দরজার কাছে আসিয়া দাঁড়াইল। বাঙালি বাবুর ভোজন পরম কৌতূহলের সহিত দেখিতে এবং পরস্পরে কি বলা বলি করিতে লাগিল। ভানুমতি বলিল, যা সব এখান থেকে। এখানে কি? একটি মেয়ের সাহস অন্য মেয়েদের চেয়ে বেশি। সে একটু আগায় আসিয়া বলিল, বাবুজিকে ঝুলনের দিন নুন কর্মচা খেতে দিসনি তো? তাহার এই কথার পিছনে সব মেয়ে খিলখিল করিয়া হাসিয়া উহার গায়ে হাসিয়া গড়াইয়া পড়িল। ভানুমতিকে বলিলাম, ওরা হাসছে কেন? ভানুমতি সলজ্জ মুখে বলিল, ওদের জিজ্ঞাসা করুন, আমি কি জানি। ইতিমধ্যে একটি মেয়ে বড় একটা পাকা কামরাঙ্গার লঙ্কা আনিয়া আমার পাতে দিয়ে হাসিয়া বলিল, খান বাবুজি, একটু লঙ্কার আচার। ভানুমতি শুধু আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে, তা তো হবে না, আমরা একটু ঝাল খাওয়াই। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আসছিল এর 10ম পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা রয়েছে, আপনারা সেগুলো শুনে থাকবেন আশা করি। আমার গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, নতুন যারা আছেন তাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।